আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের ঈদ শুভেচ্ছা নেন। যেহেতু আজ ঈদের দিন, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে যে ইউনূস গতকাল দেশ ছেড়েছে। কেন ছাড়লেন দেশ? এবং অনেকটা বলা যায় নীরবে ভোরের দিকে, এবং তার এই দেশ ছাড়া নিয়ে বাংলাদেশে এবং আশপাশেও একটা আলোচনা হচ্ছে যে ইউনূস কি স্থায়ীভাবে তিনি প্যারিসেই বসবাস করতেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার আগে, এবং সেই প্যারিসে তিনি গেলেন গতকাল ভোরের দিকে। ডালপালা, গুজবের ডালপালা মেলছে যে ইউনূসের এটাই দেশ ত্যাগ, কিন্তু আসলে কি তাই? আমরা এই মুহূর্তের ভিডিওতে সেটি একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখব। বলতে পারেন এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটি নিয়ে আমরা হাজির হয়েছি। খবরটি খোদ বাংলাদেশের সদ্য প্রাক্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে। হ্যাঁ, আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে। দর্শক, গতকাল সকালে অত্যন্ত গোপনীয়তা এবং একই সাথে ভিভিআইপি মর্যাদার মধ্য দিয়ে একটি বড় ঘটনা ঘটে গেছে। ঢাকা ছেড়েছেন মোহাম্মদ ইউনূস। অত্যন্ত আকস্মিকভাবে তিনি গতকাল ঢাকা ত্যাগ করেছেন। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানামুখী গুঞ্জন শুরু হয়ে গেছে। তিনি কিভাবে গেলেন আপনাদের জানিয়ে রাখি। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী হয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। গতকাল ভোরে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে চড়ে বসেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তার গন্তব্য আসলে কোথায়? তিনি কি অন্য কোনো প্রতিবেশী দেশে যাচ্ছেন নাকি সুদূর পশ্চিমে? হ্যাঁ, খবর নিশ্চিত হওয়া গেছে যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তার এই যাত্রার মূল গন্তব্য হলো ইউরোপের অন্যতম পরাশক্তি দেশ ফ্রান্সের রাজধানী প্যারিস। এই খবরটি কিন্তু গুজব নয়, বরং খোদ বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে একটি অনানুষ্ঠানিক নিশ্চিত করা হয়েছে। বুধবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রী হয়ে তার ঢাকা ছাড়ার তথ্য দেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ। ফলে এই খবরের সত্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিষয়টি আরও স্পষ্ট করে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, সকাল 6:50 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও রাষ্ট্রের পক্ষ থেকে তার মর্যাদার কোনো কমতি করা হয়নি। সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী বিমানবন্দরে তাকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের যেভাবে নিরাপত্তা ও সম্মান দেওয়া হয়, ডক্টর ইউনূসকেও ঠিক সেই একই প্রোটোকল দিয়েই বিদায় জানানো হয়েছে। ভিভিআইপি রাষ্ট্রপতিকে যেভাবে বিদেশ গমনে প্রোটোকল দেওয়া হয়, প্রধানমন্ত্রীকে যেভাবে বিদেশ গমনে প্রোটোকল দেওয়া হয়, ডক্টর ইউনূসকেও ঠিক তেমন প্রোটোকল দিয়েই তাকে বিদায় জানানো হয়েছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের এই সফরের গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে হবে। নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়েন মোহাম্মদ ইউনূস। আর সেই থেকে তিনি দেশে ছিলেন। দায়িত্ব ছাড়ার পর তিনি কিন্তু বিদেশে চলে যাননি, বরং এতদিন ঢাকাতেই অবস্থান করছিলেন। তাহলে কয়েক মাস তিনি কি করছিলেন? এরপর থেকে ইউনূস সেন্টার তার বিভিন্ন কর্মকাণ্ডের খবর সংবাদ মাধ্যমে জানিয়ে আসছে। ইউনূস সেন্টারের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আপনি যদি খেয়াল করেন, তার নিয়মিত কর্মকাণ্ডের আপডেট ইউনূস সেন্টারের এই পেজগুলো থেকে জানানো হতো। ডক্টর ইউনূসের অফিসিয়াল প্রতিষ্ঠান ইউনূস সেন্টার নিয়মিত তার সামাজিক, ব্যবসায়িক ও অন্যান্য কর্মকাণ্ডের আপডেট মিডিয়াকে দিচ্ছিল। তবে তার বিদেশ সফরের বিষয়ে এই সেন্টারের তরফে কিছুই বলা হয়নি।
সাধারণত ডক্টর ইউনূসের যে কোনো আন্তর্জাতিক সফরের আগে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, কিন্তু এবার সম্পূর্ণ নীরবতা বজায় রাখা হয়েছে, যা এই সফরকে আরও রহস্যময় করে তুলেছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে তার সফরে যে শর্ট সফরগুলো, সেই শর্ট সফরগুলোতে তার সফর সঙ্গী সংখ্যা থাকে, দু একজন অন্ততপক্ষে সঙ্গে থাকেনি। লামিয়া মোর্শেদ বিশেষ করে তার নিয়মিত সফর সঙ্গী, কিন্তু যতদূর জানা গেছে এই সফরে লামিয়া মোর্শেদ তার সফর সঙ্গী হননি। দর্শক, ডক্টর ইউনূস ঢাকা ছাড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। তিনি যেহেতু সকালে প্যারিসে গেছেন, অনেকে ভাবছেন তিনি পালিয়েছেন। অনেকেই হয়তো মনে করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা কোনো আইনি জটিলতার কারণে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু সত্যটা হয়তো এখনো তেমন নয়। ভেতরের খবর হলো এবারের সফরটা একটু বড়। এটি কোনো সাধারণ 2 বা 3 দিনের সফর নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সফর। সূত্রের খবর অনুযায়ী তিনি দীর্ঘদিনের জন্য যাচ্ছেন ঠিকই, তবে স্থায়ীভাবে নয়। কয়েক সপ্তাহের সফর শেষে আবারও যথাসময়ে ফিরবেন, অর্থাৎ ফ্রান্সে নিজের কাজ বা ব্যক্তিগত ব্যস্ততা শেষ করে তিনি আবার বাংলাদেশে নিজের জন্মভূমিতে ফিরে আসবেন। কিন্তু কেন এই গুঞ্জন? এর পেছনে একটি বড় মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। কারণ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে গাদা গাদা অভিযোগ চর্চা হচ্ছে, তার দায়িত্ব পালন কাল থেকে শুরু করে সবকিছু। কিন্তু তার এই যে অভিযোগের যে একটা বরফ ধরা খাওয়ার যে একটা বরফ গলা, সেই বরফটা কিন্তু এখনো গলেনি। তার বিরুদ্ধে দায়িত্ব ছাড়ার পর থেকে এক বা একাধিক রিট হয়েছে, মামলা করবার প্রচেষ্টা হয়েছে, কিন্তু সেই রিট বা মামলাগুলো খারিজ হয়ে গেছে। যার কারণে এই একটি জিনিস অন্তত পক্ষে পরিষ্কার যে ক্ষমতা, ইউনূসের যে প্রতাপ, সেই প্রতাপের রিমোট কন্ট্রোলটা এখনো পর্যন্ত তার হাতে আছে। তবে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ইউনূসের যে ধরা খাওয়ার যে বরফ, সেই বরফটা গলবে, অদূর ভবিষ্যতে গলবে, যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। এবং আরেকটি জিনিস তার দেশ ত্যাগ করার, যে আগামী 1-2 মাসের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি, বিশেষ করে ঈদের পরবর্তী সময়ে বাংলাদেশ পরিস্থিতি একটু ভিন্ন রকম হয়ে যেতে পারে। এই কারণে ধারণা করা হচ্ছে যে ইউনূস একটু নিরাপদ আশ্রয়ে গেলেন। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ দিকটি হলো বিমানবন্দরে তাকে বিদায় জানাতে কারা উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসকে কিন্তু একা বা গোপনে যেতে দেওয়া হয়নি। অত্যন্ত উচ্চ পর্যায়ের ভিভিআইপি প্রটোকল দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র প্রমুখ বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন। দেশের বর্তমান ক্ষমতার কেন্দ্রে থাকা এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা যেভাবে রানওয়ে পর্যন্ত গিয়ে তাকে বিদায় জানিয়েছেন, তা প্রমাণ করে রাষ্ট্রে তার গুরুত্ব কতটা অপরিসীম। শুধু বিদায় জানানোই শেষ নয়, সূত্র বলছে তার এই সফর শেষে ফিরে আসার সময়ও এভাবেই ভিভিআইপি প্রটোকল দিয়ে তাকে আবারও বরণ করা হবে। অর্থাৎ তিনি যখন কয়েক সপ্তাহ পর প্যারিস থেকে ঢাকায় ফিরবেন, তখন এই শীর্ষ নেতারাই আবার বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানাবেন। সুতরাং দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ফ্রান্স সফরকে ঘিরে যেমন রয়েছে কৌতূহল, তেমন রয়েছে ভবিষ্যতের নতুন কোনো আন্তর্জাতিক বা রাজনৈতিক সমীকরণের আভাস। দর্শক, ডক্টর ইউনূস এই প্যারিস থেকে এসেই কিন্তু প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন। এবার প্যারিস থেকে এসে বা প্যারিসে বসে তিনি কি মেকানিজম করেন সেটি কিন্তু দেখার বিষয়। এবার এসে আবার কোন দায়িত্ব নেন, নাকি পরিস্থিতি পুরো পাল্টে যায়, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক সমীকরণ পাল্টে যাবে। বিশেষ করে ঈদ পরবর্তী সময়ে খুব দ্রুততার সাথে বাংলাদেশের রাজনীতি পাল্টানোর একটা খুব সম্ভাবনা দেখা যাচ্ছে। ওদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি যে কোনো মুহূর্তে দেশে চলে আসতে পারেন।
এদিকে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে উঠতে পারে, আওয়ামী লীগ পূর্ণ উদ্যমে মাঠে নেমে যেতে পারে। এই পরিস্থিতিগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের শুভাকাঙ্ক্ষীরা, ডক্টর ইউনূস নিজেও হয়তো ভাবছেন যে আমি একটু নিরাপদ দূরত্ব বজায় রাখি, এজন্য তিনি কয়েক সপ্তাহের সফরে গেছেন। দেশের পরিস্থিতি যদি এই কয়েক সপ্তাহের মধ্যে স্বাভাবিক মনে হয় তাহলে তিনি ফিরে আসবেন, আর স্বাভাবিক না হলে তো তিনি আর ফিরবেন না, এটাই স্বাভাবিক। এবং ডক্টর ইউনূসের সঙ্গী সাথীদের মধ্যেও বিএনপি সরকারের মধ্যে দু একজন আছেন, যেমন খলিলুর রহমান। খলিলুর রহমানও ছুটিতে যাওয়ার একটা পায়তারা করছেন। কি হচ্ছে বুঝতে পারছেন? কিছু একটা হচ্ছে, কিছু একটা হওয়ার আভাসই এই ইউনূসের সফর এবং খলিলের ছুটিতে যাওয়া ইত্যাদি। ভেতরে ভেতরে আরো নানান ঘটনা ঘটছে, আমরা এইসব ঘটনার নিশ্চয়ই সাক্ষী হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশে একটি নামকরা অনলাইন পোর্টালের একটি খবর, যে খবরটি আবার অসংখ্যবার হাজার হাজার বার ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। খবরটা হলো আওয়ামী লীগের 3 জন গুরুত্বপূর্ণ নেতা, জনাব সালমান এফ রহমান, তারপর জনাব ফজলে নূর তাপস আর জনাব সাইদ খোকন, তাদের 3 জনের বাড়ি এই শেখ হাসিনা সরকার পতনের পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, তারপর অনেকটা বলতে গেলে পরিত্যক্ত হয়েছে। খবর যেটা বের হয়েছে সেটা হলো এই 3টি বাড়ি, যে বাড়িগুলো রাজধানীর অভিজাত এলাকা গুলশানে, 3টি বাড়িতে মেরামত চলছে। তারপর সেই জিনিসগুলো অর্থাৎ বাড়িগুলো যেভাবে পরিত্যক্ত ছিল, সেই পরিত্যক্ত বাড়িতে তারা দারোয়ান নিয়োগ দিয়েছে এবং ঝাড়পোছের কাজ হচ্ছে। এই দৃশ্য দেখে অনেকে বলার চেষ্টা করছেন যে হঠাৎ করে আওয়ামী লীগের এরকম শীর্ষ 3 জন যে নেতা, তারা কেন তাদের বাড়ি মেরামত করাচ্ছেন? তারা কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন, বা তারা কি বাংলাদেশে ফিরে আসছেন, বা তারা ফিরে আসলে ওই বাড়িতে তারা থাকতে পারবেন, ওই বাড়ি তারা ভাড়া দিতে পারবেন, বা ওই বাড়ি তারা ভোগ দখল করতে পারবেন? এই ধরনের যে নিশ্চয়তা, এটা কি তারা পেয়েছেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন অনেকে তুলেছেন। এই খবরটি দেখার পরে আমি খোঁজ খবর নিলাম অন্যান্য বিষয়, যে এই 3 জন তো আছে, এর বাইরে জেলা পর্যায়ের কিংবা ধরুন উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী, যাদের বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর এভাবে ভাঙচুর হয়েছে, আংশিকভাবে, পরিপূর্ণভাবে। আমরা হয়তো পেপার পত্রিকায় দেখেছি অল্প কয়েকজন, মাশরাফির বাড়ি, মাশরাফি বিন মুর্তজার বাড়ি আগুন লেগেছে, সেটা দেখেছি। তারপরে চট্টগ্রামে মহিবুল হাসানের বাড়ি ভাঙচুর হয়েছে, সেটা দেখেছি, যাদেরটা দেখেছি। এর বাইরে আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য, এদের বাড়িঘর কিন্তু ভাঙচুর হয়েছে, তছনছ হয়েছে। অবাক করার বিষয় হলো যে প্রায় সবার বাড়ি ইতিমধ্যে মেরামত করা হয়ে গেছে এবং সেগুলো ব্যবহার উপযোগী হয়ে পড়েছে। এটা যখন সবার চোখের আড়ালেই ঘটনাগুলো ঘটেছে, ঠিক সেই সময়টিতে আবার আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে অনেকগুলো মেরুকরণ দেখা দিয়েছে। প্রথম থেকে শুরু করি, একেবারে টপ, সেটা হলো শেখ হাসিনা ফিরে আসবেন। শেখ হাসিনা ফিরে আসবেন, আবার কবে আসবেন? আগস্ট মাসের মধ্যে আসবেন, কেউ বলছেন 6 মাসের মধ্যে আসবেন, কেউ বলছেন ট্রাভেল পাস নিয়ে আসবেন। উনি অবশ্য বলেছেন যে আমি আসবো, আমার জন্য প্লেন পাঠিয়ে দিন। এটা আমি শুনেছি নিজ কানে, ওনার একটা অডিও, যদি সেটা এআই নির্ভর না হয়। এরপরে অন্যান্য যে সকল নেতা, যেমন বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে যে সকল ওনার কাছাকাছি নেতৃবৃন্দ রয়েছেন, একমাত্র ওয়াদুল কাদের সাহেব ছাড়া গত 1 সপ্তাহে প্রায় সবাই তারা তাদের যে ভিডিও ফুটেজ আছে সেখানে তারা বাণী দিয়েছেন, বক্তব্য দিয়েছেন যে আমরা আসছি। নেতাকর্মীদেরকে চাঙ্গা করার কথা বলছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এবং তাদেরকে বলছেন মানসিকভাবে
প্রস্তুত থাকার জন্য যে কোনো সময় তারা আসবে। আওয়ামী লীগের যে সকল স্টার পলিটিশিয়ান আছেন, যারা মাসলম্যান হিসেবে পরিচিত, তারা ইতিমধ্যে, আমি কারো নাম বললাম না, এর কারণ হলো অনেকেই এখন এমন অবস্থা হয়ে গেছে যে কারো নাম বললে তারা খুশি হয় যে আমার নাম বলেছেন। তো আমি হয়তো দুজনের নাম বললাম, তিনজন তৃতীয় ব্যক্তি তিনি হয়তো মনে মনে চিন্তা করলেন যে কেন আমার নাম বলা হলো না, আমি কি কোনো অংশে কম, আমার কি পেশি শক্তি নেই? তো এই অর্থে আমি বললাম যে যাদের যাদের মাসেল পাওয়ার আছে সারা বাংলাদেশে, আওয়ামী লীগের জাতীয়ভাবে যাদেরকে চেনেন, এরকম লোকজনের নামে তারা নিজেরা অথবা তাদের নামে নানা রকম ফটো কাটছিয়ে দেওয়া হচ্ছে। নেত্রীর নির্দেশ পাওয়া পর্যন্ত বা নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবাই এয়ারপোর্টে হাজির হবা। এই গেল ৩ নম্বর, মানে শেখ হাসিনার বক্তব্য, তার যারা পলিটিক্যাল উইংস রয়েছেন বা তার যে সকল পলিটিক্যাল কিচেন ক্যাবিনেটের সদস্য রয়েছেন তারা, এবং তার দলে যারা মাসেলম্যান রয়েছেন, এর মধ্যে আপনারা সবাই নাম বলে এক নামে চিনবেন, এভরিবডি। তারা কিন্তু অনেকে ভিডিওতে এসে কথা বলেছেন, তাদের নেতাকর্মীরা তাদের নামে যে পেজ চালান সেই পেজ থেকে তাদেরকে তারা যে বাণী দিয়েছেন সেখানে এই বক্তব্য যে আপনারা রেডি থাকেন, আমরা শক্তি প্রয়োগ করে রাজপথে নামব। ৪ নম্বর ঘটনা হলো যে ছাত্রলীগ এই সময়টাতে একের পর এক কমিটি দিয়ে যাচ্ছে, অনেকটা জামাতের মতো করে। তারা কমিটি পুনর্গঠিত করছে, নতুন নতুন কমিটি দিচ্ছে, এবং সেই সকল কমিটির কারা সভাপতি সেক্রেটারি হলেন সেটা আবার ইন্টারনেটে চলে আসছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, অথবা সরকার ইজ নট ইন এ পজিশন, মানে এখানে সরকারের কোনো ক্ষমতাই নাই যে এই জায়গাগুলোতে তারা একটু খোঁচা মারবেন। গেল ছাত্রলীগের ঘটনা। এর বাইরে যারা পত্রপত্রিকা আছেন, টকশোতে আছেন, আমাদের মতো লোকজন যারা যাচ্ছেন, এই লোকজন সহ যারা ধরেন আমলা, কামলা, কূটনীতিবিদ, জেনারেল, মোরাললেস মিডিয়ার সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে, গত ২ মাস ধরে প্রায় সবাই আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি, এবং শেখ হাসিনার গুণগান করে তারা সবাই বক্তব্য দিচ্ছেন। এবং এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, অদ্ভুত ঘটনা, যে সরকারের বয়স ১০০ দিনও হয়নি, এরই মধ্যে সালাউদ্দিন সাহেবকে একটা গালি না দিলে, তারেক রহমান সাহেবকে একটা গালি না দিলে, বিএনপিকে চাঁদাবাজ না বললে কেউ আপনার কথা শুনবে না। ইভেন আপনি যদি তাদেরকে জান্নাতের টিকিটও দেন, তাদেরকে পোলাও কুরমা খাওয়ান, তাদেরকে যদি ১ বস্তা টাকা দেন, তবুও কোনো লোক আপনার প্রতি মনোযোগী হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই বিএনপির যে সমস্ত লোকজন রয়েছেন, পাওয়ারফুল যারা লোকজন রয়েছেন, তাদেরকে ২-৪টা গালি না দিবেন, নেতিবাচক কথা না বলবেন। ফলে অন্তত জনগণের সাথে সম্পর্ক রাখার জন্যে, জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যারা সামাজিক বক্তা, ধর্মীয় বক্তা, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত, তারা সবাই এখন সরকারের নিষ্ঠুর এবং নির্মম সমালোচনা শুরু করেছেন ইন এ পজিটিভ সেন্স, যেটা সরকারের যারা লোকজন তাদের রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে পড়েছে। সরকারের তথ্যমন্ত্রী, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বলার চেষ্টা করছেন যে বাক স্বাধীনতা মানেই কাউকে নিষ্ঠুরভাবে আক্রমণ করা নয়, বাক স্বাধীনতা মানেই কাউকে সমালোচনা করা নয়, সেটার একটা লিমিটেশন থাকা উচিত এবং সেটার একটা বাধ্যবাধকতা থাকা উচিত বা আছে। এর বাইরে গেলে এটা ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। তো আমাদের দেশে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধি, এটা কি বলে মোরাললে যারা আইন সংক্রান্ত তারা সবাই জানে, কিন্তু সরকার এখন আওয়ামী লীগের ভাষায় সেই কথাগুলো বলার চেষ্টা করছে, এরশাদের ভাষায় কথা বলার চেষ্টা করছে। কেউ কেউ এই সরকারকে নব্য ফ্যাসিবাদ, নব্য স্বৈরাচার বলার চেষ্টা করছে খুব অল্প সময়ের মধ্যে। জামাত এবং এনসিপি যে ভাষায় মানে সরকারকে আক্রমণ করছে, কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষায় সরকারকে আক্রমণ করছে, এটা সংগতের কারণেই ইতিপূর্বে মানে শেখ হাসিনাকে নিয়েও এই ধরনের কথাবার্তা কেউ এভাবে বলতেন না, যেটি সরকার আসলে এই মুহূর্তে সহ্য করতে পারছে না।
আর সরকার যখনই এরকম একটা অবস্থার মধ্যে পড়েছেন, অস্বস্তির মধ্যে পড়েছেন, ঠিক সেই সময়টাতে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা বাংলাদেশে ঢুকে পড়ার, বাংলাদেশে আসার, আত্মসমর্পণ করার, অনেকে শেখ হাসিনার সঙ্গে আসার, অনেকে শেখ হাসিনার আগে পরে আসার তারা ঘোষণা দিয়ে বসেছেন। আমার একজন সাংবাদিক হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, কিংবা ধরুন একজন সাধারণ আমজনতা হিসেবে আমি যতটুকু খোঁজখবর রাখি, যেহেতু একটা সময় আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম, সঙ্গতের কারণে ৩০০ জন যারা আওয়ামী লীগের টপ লিডার, বা ধরুন আওয়ামী লীগের ৩,০০০ টপ লিডার যারা আছে, তাদের সঙ্গে তো সবার সঙ্গেই অন্ততপক্ষে ২৫ থেকে ৩০ বছরের সম্পর্ক। ফলে তারা কোথায় আছেন, কি আছেন, তাদের মন মানসিকতা কি, এই খবর এ কান ও কান, এ মুখ ও মুখ হয়ে চলে আসে। তো যেটি দেখতে পাচ্ছি সেটি হলো সবার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস চলে আসছে। একজন সামাজিক ইনফ্লুয়েন্সার আছে আওয়ামীপন্থী, পমির রহমান পিয়াল। তো তিনি একটি যাকে বলা হয় ছোট চিত্রনাট্য রচনা করেছেন, একটি গান, পালা গান, বায়োস্কোপ এরকম দিয়ে আর কি, যে ওই পুঁথি পড়ার সুরে। এবং এটা সেই হাম নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বদনাম নিয়ে এতটা জনপ্রিয় হয়ে পড়েছে যে এখন রীতিমতো অমির রহমান পিয়াল বাংলাদেশে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক খানাতা, জহির রায়হান কিংবা আলমগীর কবির, ঠিক ওই পর্যায়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে এই ছোট্ট একটা গান, ২-৩ মিনিটের এরকম একটা গান, সেই গানের কারণে তিনি বিখ্যাত হয়ে গেছেন, যে ওই শিশুদের হাম নিয়ে যে গানটা রচনা করেছেন। আওয়ামী লীগের যে সকল লোকজন ছিলেন, সাংবাদিক, কথক, বুদ্ধিজীবী, যারা দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে অভিমান করে হোক বা যে কোনো কারণে হোক তারা আওয়ামী লীগ থেকে দূরে ছিলেন, তারা সবাই যার যার অবস্থান থেকে বের হয়ে এসছেন এবং কথা বলছেন। কারো কারো কথা তো মানে অসাধারণ, যাকে বলা হয় ইনফ্লুয়েন্স তৈরি করছে, এবং তারা বিদেশ থেকে বলছেন, এবং তাদের কথাবার্তা শুনে আপনার মনেই হবে না যে তারা কোনো সময় আওয়ামী লীগ করতেন বা কথাগুলো আওয়ামী লীগের পক্ষে বলছেন। অ্যাজ ইট ইজ, ভেরি নিউট্রালি, বিবিসির মতো বা সিএনএনের মতো, আল জাজিরার মতো অনেকে বিশ্লেষণ করছেন এবং মানুষ তাদের কথাগুলো শুনছে। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিছু একটা করতে যাচ্ছে এবং আওয়ামী লীগ কিছু একটা ঘটাতে চাচ্ছে, এবং সম্ভবত আমাদের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগের জন্য একটা ক্ষেত্র ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে, এবং তারই ধারাবাহিকতায় কাকতালীয় হলেও হতে পারে, কিন্তু এই যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের যে বাড়িঘর যেগুলো ভেঙে ফেলা হয়েছিল সেগুলো যে মেরামত হচ্ছে, এর মধ্যে আপনি কোনো ইঙ্গিত খুঁজে পান কিনা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।